কেন রিক্সা পেশায় আসলো, এ তো রিক্সা কেন্দ্রিক, কেন ওই পেশার সৃষ্টি হচ্ছে আপনাকে সেটা ভাবতে হবে। কেন আপনাকে নামে মাত্র মূল্য দিয়ে গার্মেন্টস শ্রমিকরা এই তারপরেও চাকরি করতেছে, কেন অমানবিক ভাবেও জীবনযাপন করেও কিন্তু এই গার্মেন্টস সেক্টরটাতে আসতেছে, আপনাকে এটা দেখতে হবে। কেন কৃষিটা ছেড়ে মানুষ অন্যান্য পেশায় মুভ করতেছে, এই বিষয়গুলো সমস্যা আপনি যদি শুরু থেকে মূল থেকে না করেন, সমস্যার সমাধানটা না করেন, তাহলে কিভাবে সম্ভব বলেন? একটা দেশের মানুষ সামগ্রিক উন্নয়ন যদি না ঘটে তাহলে কিভাবে সম্ভব? আপনার ঢাকা শহরে যে হারে আপনার মনে করেন যে সময়ের প্রয়োজনেই বলেন আর অপ্রয়োজনেই বলেন, পদ্মা সেতু বলেন কিংবা মেট্রো রেল বলেন অথবা এলিভেট এক্সপ্রেস ওয়ে বলেন অথবা দালান কোঠায় বলেন, এত কিছু যে হচ্ছে, ঢাকাইতে দেখলে, ঢাকায় আসলে বা ঢাকায় যারা থাকতেছি, আমি ঢাকায় আছি, ঢাকা দেখে বলছি ঢাকা আর আমার গ্রাম আসমান জমিন পার্থক্য। যেখানে মানুষ কি চেনা বড় দায়, এখানে হয়তোবা ঢাকা শহরে থাকলে আপনার একটা, আমি মনে হয় এদের স্টিকার লাগা উচিত যে ঢাকা শহরে যারা থাকে তাদের বুকে পিঠে ভিআইপি এবং এলিট শ্রেণী লিখে দেওয়া উচিত। কারণ আর গ্রামের কৃষক যারা জনতা রয়েছে, উত্তরবঙ্গের মানুষ বৈষম্যের শিকার। এই যে আপনারা আন্দোলন, রিসেন্ট ছাত্র জনতার আন্দোলন, স্বৈরাচার পতনের আন্দোলনে আবু সাইদ প্রথম তার বুকটা পেতে দিল যে বুক পেতেছি গুলি কর, তবু সাহসের সাথে যে আমাদের অধিকার লড়াইয়ের জন্য যে জীবনটা দিয়ে দিল, কিন্তু সে ওর উত্তরবঙ্গ, সে রংপুর বিভাগকে আজও বৈষম্যের শিকার হয়ে থেকে যাবে? তারা কি কখনোই বৈষম্যহীন বাংলাদেশের অংশীদার হতে পারবে না? এতজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, অথচ উত্তরবঙ্গ থেকে, রংপুর রাজশাহী বিভাগ থেকে কোনো একজন উপদেষ্টা নেই। রংপুর বিভাগ কিংবা উত্তরবঙ্গের মানুষের কি উপদেষ্টা হওয়ার যোগ্যতা নেই? তাদের কি অবদান নেই? বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনের প্রথম সারি বা সাহসী সৈনিকরাই কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষ। অথচ উত্তরবঙ্গকে বারবার অবহেলিত করা হয়। যেমনটা ব্রিটিশরা এক সময় বাংলাকে শোষণ করত, নীল চাষ করে তাদের ব্রিটিশ সাম্রাজ্য গড়ে তুলেছিল, তাদেরকে শোষণ বঞ্চনার শিকার করে, খাজনা ট্যাক্স আদায় করে তাদের ব্রিটিশ সাম্রাজ্য গড়ে তুলেছিল। ঠিক এর পরবর্তী সময় ব্রিটিশদের থেকে মুক্তি পেয়ে যখন আমরা পাকিস্তান, ভারত, হিন্দুস্তান বিভক্ত হয়, তখন দেখেন পাকিস্তান, পশ্চিম পাকিস্তান তখন পূর্ব পাকিস্তানকে শোষণ বঞ্চনার শিকার শুরু করে দিল। তখন ঢাকা কিংবা পুরো পূর্ববঙ্গকে শোষণ করে করাচি গঠন করা হতো, পাকিস্তানকে গঠন করা হয়েছিল। ঠিক বর্তমান বাংলাদেশেই, স্বাধীন এই বাংলাদেশেই যতই আমরা বলি না কেন, একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা আমাদের মুক্তিযুদ্ধ যে চেতনাটা ছিল সেটা বাস্তবায়ন হয়নি স্বাধীনতার এত বছর পরে এসেও। এখনো ওই বৈষম্যটা রয়ে গেছে। ইভেন এই যে 24-এর আন্দোলনের পরেও এখন কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে কি আর কবে পরিবর্তন হবে? আর কতবার বাংলার মানুষ বৈষম্যকে নিরসন করার জন্য, সম অধিকারের জন্য, নাগরিক অধিকারগুলো, ন্যায্য দাবিগুলো প্রাপ্যতার জন্য নিজের রক্ত দেবে এবং মাঠে যুদ্ধ করবে? আমরা কি আজও সভ্য হতে পারবো না? আমরা কি কখনো সভ্য হতে পারবো না? এই যে আপনার দেশের মানুষ আজ উত্তরবঙ্গ অবহেলিত এলাকা, উত্তরবঙ্গ অবহেলিত এবং অনেকটা পিছিয়ে রয়েছে, ঢাকা থেকে অন্যান্য অঞ্চল থেকে উত্তরবঙ্গ অনেক অনেক গুণে পিছিয়ে রয়েছে। এই মানুষগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই? শুধুমাত্র যখন নিজের উপরে আসে যে বিষয়টি, সেগুলো নিয়ে আপনারা কথা বলেন, তার আগে কথা বলেন না। রাজনৈতিক দল বলেন, সামাজিক দল বলেন, সবাই কিন্তু মুখে কথা বলেন ঢাকা শহরে। আরে ভাই, নয়াপল্টনে আর প্রেস ক্লাবের সামনে কিংবা শাহবাগে যদি মানববন্ধন আর আন্দোলন আর অধিকারে কথা বলে সব সমাধান হয়ে যেত, তাহলে কিন্তু এই এত বছর ধরে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল পাহাড়িরা আপনার অধিকার আদায় লড়াই করতো না, সেই উত্তরবঙ্গ কিন্তু বৈষম্যের শিকার হয়ে আর কথা বলতো না, পিছিয়ে থাকতো না। আপনাকে সমস্যার শুরুর যে জায়গাটা, সেখানে যেতে হবে। সেখান থেকে আপনার যে সমস্যাগুলো রয়েছে, আপনার যে মূল যে সমস্যার শুরুটা, সেগুলোকে সমাধান করতে হবে বাস্তবতা থেকে, মাঠ পর্যায় থেকে। মাঠে গিয়ে আপনাকে শিখতে হবে, মাঠে কি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী আপনাকে কারুকুলাম তৈরি করতে হবে, সে অনুযায়ী আপনাকে দিক নির্দেশনা নিতে হবে, সে অনুযায়ী আপনাকে বাস্তবায়ন করতে হবে। আর আপনি এসি রুমে বসে তো জনমানুষের, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের, সব ধরনের শ্রেণী পেশার মানুষের বৈষম্য, শ্রেণী পেশার মানুষের অধিকারগুলো নিয়ে কথা বলতে পারবেন না। আমাদের উত্তরবঙ্গকে লুটপাট করে, উত্তরবঙ্গের কৃষিকে চুষে খেয়ে নিয়ে, উত্তরবঙ্গের শ্রমিকের, মেহনতি মানুষের ঘামগুলো, কৃষকের ঘাম, কৃষকের শ্রম এবং গার্মেন্টস কর্মীর গার্মেন্টসদের শ্রম, রিক্সার যে রিক্সা শ্রমিকের শ্রম, ঘামকে চুষে খেয়ে নিয়ে, তাদের রক্তকে পানি করে দিয়ে
ঢাকা শহরকে গঠন করা হচ্ছে, বিভিন্ন অঞ্চলকে গঠন করা হচ্ছে। প্রবাসীদের রক্তকে চুষে খেয়ে নিয়ে, প্রবাসীদের দিনকে দিন, রাতকে রাতকে, সবকিছুকে আপনি টেনে নিয়ে শুধুমাত্র একটি অঞ্চলের উন্নয়ন করছেন, একটি এলিট শ্রেণী প্রতিষ্ঠিত করছেন, একটি সাংস্কৃতিক এলিট তৈরি করছেন। কিন্তু প্রকৃত অর্থেই পুরো বাংলাদেশের সময় উন্নয়ন কি কখনোই সম্ভব হবে না? যারা সুশীল সমাজ রয়েছেন তারা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? বাস্তবে কবে সম্ভব হবে? ব্রিটিশ থেকে মুক্তি, পাকিস্তান গঠন তখনও সম্ভব হলো না। পাকিস্তান থেকে মুক্তি হয়ে বাংলাদেশ গঠন, 1971 মুক্তিযুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, তারপরে সম্ভব হলো না। এরপরেও কি 24-এর সেই গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের আকাঙ্ক্ষা আদৌ কি পূরণ হবে না? এখনো সময় রয়েছে। 24-এর আন্দোলনকে আপনারা ব্যর্থ হতে দিয়েন না। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান, এই গণ বিপ্লব যেন হয়, সেই ব্যবস্থায় আপনারা করেন। আমাদের সকল শ্রেণী পেশার মানুষের কথা বলতে হবে। প্রত্যেকটি অঞ্চলকে উন্নয়নের জায়গায় নিয়ে আসতে হবে। প্রত্যেকটি অঞ্চলকেই সাম্য অধিকার, ন্যায্য অধিকার, প্রত্যেকটি মানুষের মৌলিক মানবিক অধিকারগুলো আপনাকে দিতেই হবে। রাষ্ট্রকে এই ব্যবস্থা করতেই হবে, নাহলে রাষ্ট্র ডিফল্ট, রাষ্ট্রের কোনো মূল্য থাকবে না। তো বললাম যে কিছু কথাই তো বললাম যে উত্তরবঙ্গই সবসময় রক্ত দিয়ে যাবে, কিন্তু উত্তরবঙ্গের বৈষম্যের শিকার হতেই থাকবে। উত্তরবঙ্গ তাদের শ্রম, মেহনত, তাদের ঘাম, কষ্ট দিয়ে যাবে, কিন্তু তারা কখনো সেই তাদের সন্তানের জন্য একটি সুন্দর, সুফল, এই যে উজ্জ্বল যে ভবিষ্যৎ, সেটা কখনোই, সেই স্বপ্নটা কখনো পূরণ করতে পারবে না। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই ছাত্র জনতার আন্দোলন, এই ছাত্র জনতার গণবিপ্লব, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেন বিফল না হয়। এই স্পিরিট, এই আকাঙ্ক্ষা যেটা ছিল আমাদের বৈষম্য নিরসন করা, বৈষম্য বিরুদ্ধে কথা বলা এবং প্রকৃত বাস্তবে সে কথাগুলো বলার আমাদের চেষ্টা করতে হবে। আসতে হবে, আমাদের কৃষি পেশাকে বাঁচাতে হবে, কৃষকদের বাঁচাতে হবে, মেহনতি মানুষদের বাঁচাতে হবে, গার্মেন্টস শিল্পের গার্মেন্টস কর্মীদের ন্যায্য মূল্য, ন্যায্য স্যালারি দিতে হবে। সিলেটের বলেন, পঞ্চগড়ে বলেন, যে আমাদের চা শিল্পের কর্মীরা রয়েছে তাদেরকে ন্যায্য ন্যায্য শ্রমিক যে শ্রমের যে মূল্য রয়েছে সে শ্রমের মূল্যটা দিতে হবে, পাহাড়িদের অধিকার দিতে হবে এবং পুরো বাংলাদেশকে আঞ্চলিক ভিত্তিতে উন্নয়ন, ডেভেলপমেন্ট করতে হবে। অঞ্চল ভেদে প্রাধান্য দিয়ে যেগুলো উন্নয়নের দিক থেকে যেসব বিষয় পিছিয়ে রয়েছে সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে কাজ করে ডেভেলপমেন্ট করতে হবে। তাহলেই সম উন্নয়নে পুরো বাংলাদেশের মাপকাঠিতে আমরা মাপতে পারবো এবং প্রকৃত অর্থে দেশটা আমাদের সোনার বাংলাদেশে পরিণত হবে। দিন শেষে বলতে চাই, আসুন আমরা আর কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর যেন পাঁচাটা দালাল না হই, তাদেরকে যেন আমরা আর রাক্ষস হতে না দেই, তাদেরকে আমরা যেন দানব হতে না দেই। তারা যেন সব সময়, আমরা সবাই যেন জনমানুষের কল্যাণের চিন্তা করি। হ্যাঁ, আমাদের বিজনেস থাকতে পারে, প্রাইভেট বিজনেস থাকতে পারে, আমাদের তো বেনিফিট থাকবেই, সবাই তো বিজনেস করবে, বেনিফিট করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যদি আহ, কিছুটা কম বেনিফিট করে, আমরা যদি কৃষকদেরকে ন্যায্য অধিকারটা দিয়ে, আমরা যদি শ্রমিকদেরকে ন্যায্য স্যালারিটা দিয়ে, আমরা যদি কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টরের যারা আমাদের অফিসার, আমাদের চাকরিজীবী ভাইয়েরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে বা কর্মজীবী ভাই বোনেরা রয়েছে, তাদেরকে যদি আপনি ন্যায্য অধিকারটা দেন, তাদের যদি ন্যায্য শ্রমের মূল্যটা দেন, তাহলে একদিন সোনার বাংলাদেশ গঠিত হবে এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ, সকলের স্বপ্নের বাংলাদেশ গঠিত হবে এবং প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। সেই সাথে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ সকলের প্রতি জানাই শ্রদ্ধা এবং যারা অংশগ্রহণ করছে বিপ্লবে সকলকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। আমরা আবারও প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। ইনকিলাব জিন্দাবাদ। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা আগামী থেকে প্রায় প্রতি সপ্তাহে আমরা একটা কৃষি কথা বা কৃষকের কথা নামে আমরা একটা মুক্তবাণী টিভিতে টক শো আয়োজন করতে যাচ্ছি, যেখানে আমাদের একজন কৃষক থাকবেন এবং অন্য একজন কোনো সুশীল বা বিশিষ্ট ব্যক্তিও থাকতে পারেন। আমরা যারা থাকতে চান বা আগ্রহী তারা আমাদেরকে জানাবেন, আমরা টক শো আয়োজন করবো ইনশাআল্লাহ। আমরা কৃষকদের কথাগুলো তুলে ধরবো, কৃষি
পেশাটাকে বাঁচিয়ে রাখার জন্য একে একে আমরা সকল শ্রেণী পেশার কথাগুলো তুলে ধরবো। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসতেছি। এর মধ্যে আমাদের যে কৃষকদের নিয়ে যে প্রোগ্রামটা থাকবে সেটা হচ্ছে কৃষি কথা নামে একটি প্রোগ্রাম। সেটি আমরা মুক্তবাণী টিভিতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।